ঠিক যেমন মহারাষ্ট্রের কথা বলছিলাম, ঝাড়খণ্ডের কথা বলতে হবে। একটা রাজ্যের নিত মুখ্যমন্ত্রী অনেক রকম রাজনৈতিক অঙ্ক এদিক ওদিক হয়ে গিয়েছে। একটা রাজ্যে যেখানে আদিবাসী ভোট ফ্যাক্টর, যত ভোট সে প্রচারে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, এই সব ফ্যাক্টর ঘুরিয়ে ফিরিয়ে কি প্রভাব ফেলতে পারে ঝাড়খণ্ডের ভোটে? কি হবে ঝাড়খণ্ডের ভোটে? বিশ্বজিৎ দা কি মনে হয়? দেখুন, ঝাড়খণ্ডের ভোটে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এবার জেএমএম। কারণ জেএমএম আদিবাসী অধ্যুষিত এলাকায় যে 27টা আসন গতবার নির্বাচনে পেয়েছিল, সেই 27টা আসন যদি ধরে রাখতে পারে তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অনেকে ইডির কথা বলছেন, যারা বা সিবিআইয়ের কথা বলছেন, হেমন্ত সোরেনের কথা, কিন্তু এর পাশাপাশি হেমন্ত সোরেন এসে খুব সম্প্রতি 17টা জেলায় ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে মান্যতা দিয়েছে। এই জেলাগুলোতে যে বাঙালি ভোটাররা আছে তারা কিন্তু অধিকাংশ বিজেপিকে ভোট দেওয়ার পক্ষপাতী, বা আগে দেখেছি আমরা যে বিজেপিকে ভোট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডে তো চিরকালই উন্নয়নটা একটা ইস্যু, এবং কাস্ট সেন্সাস যে কথা ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট তাস হিসাবে দেখা হচ্ছে এবার নির্বাচনে। কিন্তু আদিবাসী অধ্যুষিত এলাকায় তাদের কাছে উন্নয়নটাই মূল কথা, সে কারণে অ্যাডভান্টেজ বিজেপি অনেকটা এগিয়ে ঝাড়খণ্ডে। কিন্তু এই যে ন্যূনতম যে ডিফারেন্স, সেটা আনতে পারে একমাত্র জেএমএম। জেএমএম এর পারফরমেন্স ঠিক করে দেবে যে ঝাড়খণ্ডে আসলে নির্বাচনে কি হতে চলেছে। অভিষেক, অ্যাডভান্টেজ বিজেপি? দেখো, অ্যাডভান্টেজ বিজেপি কি বিজেপি নয়, আমি তো কংগ্রেসের পক্ষে, আমি তো সবসময় ভাববো অ্যাডভান্টেজ আমাদের। তার কারণটা কি আমি তোমায় বলি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাস বলে যে স্টপ গ্যাপ মুখ্যমন্ত্রীদেরকে তুমি যদি পোচ করে নাও, তার নাম জিতেন রাম মাঝি হতে পারে, তার নাম ও পন্নির সেলভাম হতে পারে, জয়ললিতার অবর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বা চম্পাই সোরেন হতে পারে, তাদেরকে কিন্তু তাদের ক্যাপটিভ ভোট বেস খুব একটা ভালো চোখে দেখে না, তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবেই দেখে। এক। দুই, কাস্ট সেন্সাসের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জল জঙ্গল জমিনের লড়াই। এবং এই জল জঙ্গল জমিনের এই শব্দবন্ধটা আমরা ব্যবহার করিনি। যখন জঙ্গলের ঊর্ধ্বসীমা আইনটাকে তুলে দেওয়া হয়, শিডিউল টেরিটরি থেকে নন শিডিউল করে দেওয়া হয়, সব থেকে বেশি আক্রান্ত যে দুটো রাজ্য হয়েছে তার মধ্যে একটা ছত্তিশগড়, তার আরেকটা হচ্ছে ঝাড়খণ্ড। অনেকগুলো কারণ আছে, এবং জাস্ট এখানে আমি জাস্ট অন্য অনেকগুলো বক্তব্যের সঙ্গে একটা বক্তব্য অ্যাড করে দিতে চাই। বম্বে নিয়ে আমরা আলোচনা করছিলাম না একটু আগে, বেতে বাবুর ওপর যখন গুলি চালানো হয় আমরা আইন শৃঙ্খলার অবনতি বলি। বাবা সিদ্দিকী কি মঙ্গল গ্রহের লোক ছিল না? বাবা সিদ্দিকী হচ্ছে এমন একজন গুরুত্বপূর্ণ নেতা ছিল শাসক জোটের, যার ইফতারে শাহরুখ খান সালমান খান নাচতো। লরেন্স বিষ্ণই তোমাকে কিন্তু দেয়নি, লরেন্স বিষ্ণই গুজরাটের জেল থেকে সালমান খানকে বলেছে। কিন্তু অভিষেক, আমার একটা প্রশ্ন আছে। এই যে জল জমিনে নিজেদের জমি টিকিয়ে রাখার লড়াই, সেইখানে যদি কেউ গিয়ে বলেন বা কেউ প্রচারে এই জায়গাটা, আমি ঠিক কয়নেজ ব্যবহার করছি, যে অনুপ্রবেশ ঘটছে যার জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, সেই অনুপ্রবেশ বন্ধ করতে হবে, জনবিন্যাস যাতে না বদলে যায় সেটা বন্ধ করতে হবে, তার জন্য বিজেপিকে ভোট দিন, আর হবে না? মধ্যবর্তী রাজ্য না, সীমান্ত ঝাড়খণ্ড পর্যন্ত সেরি উপকার মতো কেউ পোল ভোল দিয়ে ঢুকতে পারছে না। ওখানে ঢুকতে চায় তুলবো একজন মানিকবাবু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী 2024-এর আগস্ট মাস এবং 2023-এর ডিসেম্বর মাস। বিএসএফ এর ইন্টিগ্রিটি নিয়ে আমাদের সন্দেহ আছে, আমি বলেছি। এবং এখানে কেন অনুপ্রবেশ ঢুকছে, অনুপ্রবেশ কেন আটকাতে পারছে না, এবং এই কারণে ত্রিপুরা এবং আসামের জনবিন্যাস সমস্যায় পড়ছে। রাজস্বী পরিকল্পিত মানে এই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে ঝাড়খণ্ডে, আচ্ছা, জনবিন্যাস বদলাচ্ছে না। এবার বলি, খুব সুন্দর ভোকাবুলারি জাগলারি নিয়ে কনফিডেন্সের সঙ্গে কথা বলাটা অবশ্যই খুব ভালো, উচিত, এবং সেটা বলাটাই স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দলের মুখপাত্ররাই বলবেন। বাস্তবকে অস্বীকার করে তো লাভ নেই। যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ আজকে 2014 সালের পর থেকে ঢুকছে না, এটা বহুকাল আগের থেকে ধরছে। ইকোনমিক অনুপ্রবেশ ইত্যাদি বড় বড় রাজনৈতিক দলের নেতাদের এ সমস্ত বড় বড় ভাষণ ছিল। দেশ বিভাজনের পরেও 30 বছর কেন্দ্রে এবং রাজ্যে কংগ্রেস শাসন করেছে, কোনো রকম ইন্টারন্যাশনাল বর্ডারকে সিল করার কোনো প্রচেষ্টা করা হয়নি। এমনকি যখন ইউপিএ 1 গভর্নমেন্ট, যখন সিপিএম এবং কংগ্রেস দুজনেই একই জোটের অংশ, তখনও সেটাকে 5 বছর হাতে সময় পাওয়ার পরেও কোনো রকম সিল করা হয়নি। অবশ্যই যে বিরাট বড় বর্ডার আনফেন্সড অবস্থায় এতগুলো বছর ধরে পড়ে থেকেছে, পোরাস বর্ডার, সেখান দিয়ে অনুপ্রবেশ ঢুকেছে, এবং এটা একটা ফ্যাক্ট।
এটাকে অস্বীকার করে এখানে লাভ নেই। ঝাড়খণ্ডে যেভাবে আদিবাসী মহিলাদেরকে তৃতীয় চতুর্থ বিবাহের মাধ্যমে বিয়ে করে তাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, আমি ঝাড়খণ্ডের নাতি, ধানবাদ আমার বেশ, মামার দেখা বাড়ি। যাক, দেখা আমি যাক, সেই আপনারা জায়গা যা থেকে- বলছেন- আমাকে একটু শেষ করতে দিন না, এই please, জায়গাটা। হ্যাঁ। এখানে দাঁড়িয়ে যে ইস্যুগুলো পার্টিনেন্ট হয়েছে সেগুলো বলা হয়েছে, কোনো গল্প গাছা কথা নয়। বেশ তো, যদি গল্প দেখা গাছা যাক। কথা হতো তাহলে মানুষ এখন কিভাবে আজকেও নেন সেটা দাঁড়িয়ে দেখতে হবে। বলছি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ভারতীয় জনতা পার্টি বেশ, মানুষ কিভাবে নেয় দেখতে হবে। যে কথাগুলো আপনারা বলছেন, আপনারা যে কথাগুলো বলছেন মানুষ কিভাবে নেয় সেটাও দেখতে হবে। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন মৈত্রী, সরাসরি একবার মৈত্রীর সঙ্গে কথা বলি। নির্বাচন কমিশন কি বলছে মৈত্রী? একটা কাউন্টিং তো শুরু হয়ে গিয়েছে। একেবারে দেখো, এখন 8টা থেকে কাউন্টিং শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট সেগুলো কাউন্ট করা শুরু হয়েছে এবং তারপর শুরু হবে আসল গণনা, অর্থাৎ যে মূল ভোটিং যে কাউন্ট সেটা শুরু হবে এবং প্রত্যেকটা জায়গায় যথেষ্ট নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সেটা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটো জায়গাতেই কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো রাখা হয়েছে এবং যেটা নির্বাচন কমিশনের আধিকারিকেরা বলছেন, এবং শুধু সেটাই নয়, দিল্লির যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারাও বলছেন যে মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে চিত্রটা বেশ কিছুটা পরিষ্কার হয়ে আসবে। একদিকে যখন ঝাড়খণ্ড নিয়ে কথা হচ্ছিল, স্টুডিওতে আমি শুনতে পাচ্ছিলাম, এবং একই সঙ্গে ঝাড়খণ্ড নিয়ে যখন ইন্ডিয়া ব্লকের চিন্তা রয়েছে, একই সঙ্গে কিন্তু মহারাষ্ট্রও কিন্তু অন্যতম চিন্তার জায়গা। সেখানে মাহাদ্যুতি নিজের জায়গা বজায় রাখতে পারবে নাকি, সেখানে এমভিএ নিজের জায়গা, অর্থাৎ লোকসভা ভোটের পরে যে টার্ন আউট ছিল সেই জায়গা, সেই ফ্যাক্টরটাকেই বজায় রেখে তারা নিজেদের জয় অব্যাহত রাখতে পারবে। এই সব নিয়ে কিন্তু একাধিক ফ্র্যাকশনের লড়াই রয়েছে এবং চিত্রটা আরো কিছু এবং এই যে লড়াইয়ের কথা বলছো, আস্তে আস্তে কিছু আর্লি ট্রেন্ড আমাদের কাছে আসছে মৈত্রী। পরবর্তীতে মৈত্রীর সঙ্গে যোগাযোগ করব, দিল্লির খবর নেব। শোনা যাচ্ছে দিল্লির বিজেপি সদর দপ্তরে এখন থেকে একটা সাজো রব, এটা হতে পারে এক্সিট পোলের জন্য, কারণ এক্সিট পোলের উপর যদি ভরসা থাকে তাহলে ধরে নিতেই হবে এবার এই দুটো রাজ্যই বিজেপির হাতে। তো তার আগে চট করে নৈহাটির একটা আর্লি ট্রেন্ড আপনারা দেখে। এখনো পর্যন্ত যা খবর, সনদে তৃণমূল প্রার্থী 4722 ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ড গণনার শেষে সোমরাজ রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। সোমরাজ, কি খবর আছে? মাফ করবেন, সোমরাজের সঙ্গে অরুণও রয়েছেন। অরুণ, কি খবর আছে? হ্যাঁ দেখো, নৈহাটি উপনির্বাচনের গণনা কেন্দ্র শুরু হতেই কিন্তু প্রথম রাউন্ড গণনা শেষে 4722 ভোটের মধ্যে তৃণমূল প্রার্থী এগিয়ে আছে। এখনো গণনা হচ্ছে, 10 রাউন্ড গণনা হবে। প্রথম পর্বে গণনা পরে প্রায় 4722 ভোটে এগিয়ে সনদ দে। অরুণ, সনদ দে একটু আগেই আমাদের ক্যামেরার সামনে বলছিলেন যে এবার মার্জিন আরো বাড়বে। আগেরবার মার্জিন কত ছিল পার্থভূমিকের? এখন যখন পার্থভূমিক ছিল তখন 18,000 ভোটে পার্থভূমিক জিতেছিল। এবার যে 1,95,000 ভোটার আছে তার 65% ভোট পড়েছে। এবার আশা করে তিনি দাবি করছেন যে 30 থেকে 35,000 ভোটে তিনি জিতবেন। 30 থেকে 35,000-এর মার্জিন আশা করছেন সনদ দে। খুশি দেখা যাচ্ছে তার চোখে মুখে। দেখা যাক, সবের প্রথম রাউন্ড গণনা শেষ হয়েছে। প্রথম রাউন্ড খুব আমরা সেই আলি ট্রেন নিয়ে আমরা কথা বলতে থাকবো এবং আমি ঝাড়খণ্ড প্রসঙ্গে আমি এবার তন্ময়ের কাছে একটু জানতে চাইবো। তন্ময়, ঝাড়খণ্ড যদি ফাইট করার জায়গাটা আরো বেড়ে যাবে, প্রতিবেশী রাজ্যগুলো সব বিজেপির দখলে। না, এখানে আমাদের ফাইটটা কঠিন হয়ে যাচ্ছে, এইটা একবারই ঠিক নয়। পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, বিজেপির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, সেটা আগামী দিনে প্রমাণ হবে। আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায়, আবার বলছি, 2026-এর পরে হয়তো বিজেপিকে খুঁজেই পাওয়া যাবে না পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা অন্য প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ঝাড়খণ্ড গুরুত্বপূর্ণ, কারণ ঝাড়খণ্ডের মাটিতে সোনা ফলে। বিজেপির লক্ষ্যটা হচ্ছে সেখানে। বিজেপির যে অর্থনৈতিক তাদের পলিসি, ইকোনমিক পলিসি, সেখানে তারা মনে করেন যে মাইনিং করে যে ওরটা তোলা হবে সেইটা তুলে বাইরে বাইরে পাঠিয়ে দেওয়া হবে, বিক্রি করা হবে এবং সেখান থেকে যে টাকা আসবে তাই দিয়ে অর্থনীতিটা চলবে। এইটা সম্পূর্ণ উল্টো দিকের একটা তত্ত্ব হচ্ছে যে এখানকার মাইনিং থেকে ওঠা জিনিসপত্র এখানেই শিল্প করে সেটাকে প্রসেস করা হবে এবং তারপরে এন্ড প্রোডাক্টটা বিক্রি করা হবে। এইটা কিন্তু অর্থনৈতিকভাবে একটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে ওদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ঝাড়খণ্ড জিততে হবে এবং সেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের প্রচারে
কন্টিনিউয়াসলি তারা এই বাঙালি ভোটটাকে ক্যাপচার করার জন্য অনুপ্রবেশ একই কথা বারবার বলতে হয়। বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, বিজেপি 10 বছরের বেশি ক্ষমতায় আছে, আমি কাউন্টার নেব, তবে তার আগে আমি কেন তাদেরকে কথা বলতে হবে? তার দায় কাদের? আসনে সিপিআইএম এর লড়ছে এখানে শুভজিৎ, 4টি আসন। না, আমরাও লড়ছি 9টা আসন ওখানে, এবং অন্য বাম দল লড়াই করছে। সার্বিকভাবে ঝাড়খণ্ডের যে চিত্র দেখেন, তন্ময়দা বলছিল, খুব গুরুত্বপূর্ণ, যেখানে এই মিনারেলসের যেহেতু একটা খুব আনাগোনা, মানে মিনারেলস প্রচুর পাওয়া যায় ওখানে, সে জায়গা থেকে যে কোনোভাবেই বিজেপি চাইবে যে এই রাজ্যের ক্ষমতায় আসতে। এবং বিভিন্ন সময় আমরা যদি অতীতেও দেখি, কিছুদিন আগেকার ঘটনা, কিছু মাস আগেকার ঘটনা, সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রীকে যেভাবেই একটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া, যে এখন আমার মনে হয় মানুষের বিরুদ্ধে রায় দেবে। কারণ সার্বিকভাবে দেখো, এই যে অনুপ্রবেশের তথ্য উঠে আসছে, আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে অনুপ্রবেশের তথ্য ঠিক, তাহলে এই অনুপ্রবেশের জন্য দায়ী কে? নিশ্চয়ই সিপিএম দায়ী নয়, নিশ্চয়ই অনুপ্রবেশের জন্য কংগ্রেস দায়ী নয়। অনুপ্রবেশের জন্য দায়িত্ব থাকবে যে পাহারা দেয় বর্ডারটা। আমি একটু শেষ করিনি এই 10 সেকেন্ডের মধ্যে। তাহলে সার্বিকভাবে এইসব গোল গোল কথা জনসভায় না বলে, যে বিএসএফ এর যে কাজ করার কথা, স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ কথা, সে কাজ করার কথা ছিল, আসলে এগুলো ভুলভাল তথ্য।